আসসালামু আলাইকুম, আমি এএসএম আরাফাত ফেরদৌস, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। তো এজ কোর্সের এরিয়া মার্কিং কোর্সে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হলো প্রাণী বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার, সেটার নাম হলো প্রাণী পরিচিতি। তো এই চ্যাপ্টারটা তিনটা অংশে বিভক্ত। প্রথমটা হলো হাইড্রা, তারপর ঘাসফড়িং, আর লাস্টটা হলো রুই মাছ। তো বিগত জাস্ট 2 বছর, অর্থাৎ 2022 সালে এইচএসসি 22 ব্যাচের মেডিকেল ভর্তি পরীক্ষা এবং এইচএসসি 23 ব্যাচের মেডিকেল ভর্তি পরীক্ষা, তো যেবার আমি দিলাম, এই 2 বছর এই চ্যাপ্টারটা থেকে কোনো প্রশ্ন হয়নি। বাট বিগত 10 বছরের প্রতিবারই এই চ্যাপ্টারটা থেকে একটা করে প্রশ্ন আসছে। অর্থাৎ লাস্ট 10 বছরের মধ্যে 8 বছরই এই চ্যাপ্টারটা থেকে একটা প্রশ্ন আসছে। শুধুমাত্র এই লাস্ট 2 বছর ধরে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসেনি। সো আমি নতুন করে এখানে হলে দেখাচ্ছি না যে লাস্ট 5 বছরের সমীকরণটা। সো এই চ্যাপ্টারটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা থেকে প্রতি বছর এই একটা করে কোয়েশ্চেন থাকে। এখন এই চ্যাপ্টারটা অনেক বড়, অ্যান্ড অনেক বড় চ্যাপ্টার হইলেও এই চ্যাপ্টারের কিছু অংশ থেকে বারবার বেশি প্রশ্ন হয়। সো ওই অংশগুলোতে আমরা একটু বেশি গুরুত্ব দিব। তো কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আমরা কি দেখতে পাই? তো কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই যে হাইড্রা যে পার্টটা আছে, হাইড্রা পার্ট থেকে টোটাল প্রশ্ন আসছে টোটাল 18টা। বিগত 20 বছরে টোটাল প্রশ্ন আসছে হলো 18টা। অ্যান্ড যে ঘাসফড়িং যে আছে, ঘাসফড়িং থেকে প্রশ্ন আসছে হলো 13টা। এবং যে রুই মাছ আছে, এই রুই মাছ থেকে প্রশ্ন আসছে হলো 7টা। তো এক নজর তাকালে আমরা বুঝতে পারতেছি যে হাইড্রা হলো এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, তারপর হলো ঘাসফড়িং, তারপর হলো রুই মাছ। এখন বলতো এটা কেন? কারণ এই চ্যাপ্টারটা থেকে সর্বোচ্চ 2টা প্রশ্ন আসতে পারে। সর্বোচ্চ 2টা প্রশ্ন আসছে বিগত বছরে, 2001 থেকে 2022 2024 পর্যন্ত। এই 24 বছরে সর্বোচ্চ 2টা প্রশ্ন আসে। এখন সারদের লাইফলাইন তার মানে 2টা। এখন এই চ্যাপ্টারটা এত বড়, তো স্যার যখন প্রথমে হাইড্রা থেকে, এটা তো ওনারা তো আর উল্টা দিকে বই খুলে না, শুরুর দিকেই বই খুলে। প্রথমে হাইড্রা পায়, হাইড্রা থেকে একটা কোয়েশ্চেন তুলে, আর একটা কোয়েশ্চেন থাকে, উনি হলো ঘাসফড়িং থেকে একটা তুলে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ ঘাসফড়িং চ্যাপ্টারটা অনেক বড়, আর ঘাসফড়িং থেকেও এমসিকিউ বানানো খুব সোজা। হয় ঘাসফড়িং থেকে একটা এমসিকিউ তুলবে, না হয় একদম যদি স্যার যদি মন খুব ভালো থাকে যে না ঘাসফড়িং থেকে আজকে দিব না, তাহলে একদম সবশেষে যে রুই মাছ আছে, রুই মাছের একটা প্রশ্ন তুলে দেয়। তো রুই মাছ থেকে খুব কম প্রশ্ন আসছে। রুই মাছের শুরুর যে পার্টটুকু আছে, ওই পার্টটুকু থেকে প্রশ্ন আসছে। আর শেষের দিকে যদি কেউ বলে যে শেষের পার্ট শেষের পার্টটা থেকে যে প্রশ্নগুলো আসছিল, অর্থাৎ এটার মধ্যে 7টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন আসছিল শেষের পার্ট থেকে, ওই 2টা প্রশ্ন আসছিল তোমার অনুশীলনী থেকে। সো প্যারার কিছু নাই। আর এইগুলার হাইড্রা, ঘাসফড়িং বা রুই মাছের মধ্যে কোনগুলা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কোনগুলা মেডিকেল হলো ভর্তি পরীক্ষা আসার মতো, কোনগুলা ইম্পর্টেন্ট সেগুলা, বা কোনগুলা থেকে বেশি প্রশ্ন আসছে, এগুলা আমি হলো অধ্যায় পড়ানোর টাইমে বলে দিব। অর্থাৎ পড়ানোর টাইমে আমি দেখা দিব যে এগুলো গুরুত্বপূর্ণ, আর এটা হলো এখান থেকে বিগত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে। সো আমরা সব থেকে বেশি গুরুত্ব দিব হাইড্রাকে, তারপর দিব ঘাসফড়িং, অ্যান্ড তারপর হলো রুই মাছকে। ওকে, তো চলো এখন হাইড্রাটা শুরু করি। হাইড্রার শুরুতেই একদম শুরুর দিকে এই পেজটা অনেকে ইগনোর করে যায়। সো আমরা পেজটা ইগনোর করবো না। তো এখানে আমরা কি পড়বো? এখানে আমরা পড়বো যে হাইড্রা হচ্ছে কি নিডারিয়া পর্বভুক্ত সরল গড়নের জলজ প্রাণী। আর খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, শুধুমাত্র প্রাণী জগতে শুধুমাত্র 2টা পর্বই হলো দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। কয়টা? শুধুমাত্র 2টা। এই 2টা কি? একটা হলো নিডারিয়া আর একটা হলো টিনোফেরা। খুব ভালোভাবে খেয়াল রাখবো যে নিডারিয়া আর টিনোফেরা, এরা 2টা হলো দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক। আর এখানে আবিষ্কারক আর নামকরণের নাম লেখা আছে, যে কি ট্রেমব্লে হলো হাইড্রার আবিষ্কারক, আর যিনি হলো ক্যারোলাস লিনিয়াস, ইনি এর নাম দেওয়া হলো হাইড্রা। এখান থেকে এটিকে পড়তে হবে। আর হারকিউলিসের গল্প এসব আসলে বইটা খুলে প্রথমে আসলে এইসব রিডিং না, বাট এখান থেকে আসলে এমসিকিউ আসবে না। সো আমরা এই প্যারাটা থেকে এই কয়েকটা ইনফো পড়বো। এরপর আসলে হাইড্রার বিভিন্ন প্রজাতির মধ্যে শুরুতেই দেওয়া আছে যে পৃথিবীতে আছে 40টা, কিন্তু বাংলাদেশে পাওয়া যায় হলো 3 প্রকার। আমরা 40টা তো খেয়াল রাখবো, বাট মোস্ট ইম্পর্টেন্টলি বাংলাদেশে কয় প্রজাতি পাওয়া যায় এটা খেয়াল রাখতে হয়। যে কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি প্রজাতির সংখ্যা আসে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আসে বাংলাদেশের প্রজাতির সংখ্যা কত। একটা খুব সিম্পল উদাহরণ দিই, যেমন বিগত বছর একবার কোশ্চেন আসছিল বাংলাদেশের নগ্নবীজী উদ্ভিদের সংখ্যা কত, বা কয় প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ পাওয়া যায়। তো আমরা বাংলাদেশে কয় প্রকার পাওয়া যায় এটা হলো খুব ভালোভাবে খেয়াল রাখবো যে 3 প্রকার, আর পৃথিবীতে কত? 40 প্রকার। এখন এই যে 3 প্রকার যে আছে, এটা সাইন্টিফিক নেমও লাগবে, সাথে হলো তোমার এর কালারটাও লাগবে। যেমন বাদামি বর্ণ হলো হাইড্রা অলিগাক্টিস, সবুজ বর্ণের হাইড্রা ভিরিডিজমা, বর্ণহীন বা হলুদ বাদামি হাইড্রা অলিগাক্টিস। সো আমরা নামটাও খেয়াল রাখবো, সাথে হলো এদের কালারটাও খেয়াল রাখবো। আর এই 3টার মধ্যে সব থেকে সুলভ কোনটা? সেটা হলো হাইড্রা ফুলকারিস, খুবই ইম্পর্টেন্ট।
আচ্ছা, এবার বাসস্থান ও স্বভাব। বাসস্থান ও স্বভাবের মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হাইড্রা হলো মুক্তজীবী প্রাণী, আর এরা কোথায় থাকে? এরা থাকে হলো মিঠা পানিতে। আর কেমন পানি এদের পছন্দ? স্থির, শীতল ও পরিষ্কার পানি এদের বেশি পছন্দ। তুমি খেয়াল রাখবা যে পুকুর, পুকুর হলো তোমার কি, এ হলো স্থির, সাথে পুকুরের পানি শীতল, আবার পুকুরের পানি বেশি, কিছু কিছু পুকুরের পানি হলো থাকে হলো পরিষ্কার। সো মিঠা পানিতেও থাকে, তারপর কিসে থাকে? স্থির পানি, শীতল আর পরিষ্কার পানিতে হাইড্রা হলো থাকে। আর এদের একটা বৈশিষ্ট্য দেওয়া আছে যে ক্ষুধার্ত অবস্থায় দেহ ও কোষিয়াকে সর্বোচ্চ প্রসারিত করে এরা পানিতে দুলতে থাকে। আর খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ যে হাইড্রা হলো মূলত মাংসাশী। আচ্ছা, এটাই, এখান থেকে এইটুকু পড়লেই হয়ে যাবে, আর বাকি যা যা আছে এখানে তা আমরা সামনে বিস্তারিত পড়ব। এরপর আসছে হলো বহির্গঠন। বহির্গঠনে কি দেওয়া আছে যে হাইড্রার দেহকে প্রধানত 3টা ভাগে ভাগ করা আছে: হাইপোস্টোম, দেহকাণ্ড, পদতল বা পদযুক্তি। এই পার্টটুকু হলো এইচএসসি সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, অ্যান্ড সামনেও জন্য যারা হলো এইচএসসি 25 বা এইচএসসি 26 দেখতেছো তারা জানে রাখো এটা হলো এইচএসসি সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। সো এখন হাইপোস্টোম, দেহকাণ্ড, পদতল বা পদযুক্তির মধ্যে পুরোটা আমরা রিডিং দিব, পুরো অংশটুকু। এই বইয়ে সব আমরা একটা অধ্যায় সব কিছু রিডিং দিব, বাট কোনটা বেশি গুরুত্ব দিয়ে পড়বো আর কোনগুলো এমসিকিউ আসার মতন ওগুলো আমি দেখা দিচ্ছি। যে হাইপোস্টোমের ক্ষেত্রে কি, যে এর চূড়ায়, হাইপোস্টোমের চূড়ায় বৃত্তাকার মুখচ্ছিদ্র অবস্থিত। আচ্ছা, আর সাথে প্রতিটার কাজ পড়বো। তারপর আসলে হলো কোষিকা। কোষিকার ক্ষেত্রে কোষিকার সংখ্যাটা খেয়াল রাখা জরুরি, যে সাধারণত কয়টা কোষিকা থেকে 6 থেকে 10টি সরু কোষিকা থাকে। আর এরা কি, এরা হলো সংকোচনশীল হয়, আর এরা দেহ অপেক্ষা অধিক লম্বা হয়, দেহ থেকে বেশি লম্বা হয়। আর কি, কোষিকার বহিঃপ্রাচীরে অসংখ্য নেমাটোসিস ব্যাটারি থাকে, আর এই নেমাটোসিস ব্যাটারি কি করে? নেমাটোসিস ধারণ করে। আর কাজ তো আমরা সামনে আরও পড়বো, বাট এখানে হলো কাজ অল্প ছোট্ট করে দেওয়া আছে যে কোষিকা ও নেমাটোসিস পারস্পরিক সহযোগিতায় আহার সংগ্রহ করে আর সাথে আত্মরক্ষায় অংশ নেয়। এবার আছে মুকুল। মুকুল থেকে একটা জিনিসই খেয়াল রাখতে হবে যে মুকুল হলো তোমার অযৌন জননের একটা পদ্ধতি, আর মুকুল সৃষ্টি হয় কোন সময়, এই সময়টা খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ, যে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত আহার থাকে, গ্রীষ্মকালে পর্যাপ্ত আহারের টাইমে মুকুল সৃষ্টি হয়। সো আমরা হলো সময়কালটা খেয়াল রাখবো। আর জননাঙ্গ, এবার জননাঙ্গর মধ্যে কি খেয়াল রাখতে হবে, কখন জননাঙ্গ সৃষ্টি হয়। এখানে দেওয়া আছে হলো হেমন্ত ও শীতকালে। সময়কালটা কি? হেমন্ত ও শীতকাল। মেইনলি সাধারণত শীতকাল, আমরা এই অংশটুকু শেষের দিকে পাবো যে শীতকালে, সাধারণত শীতকালে হলো তোমার জননাঙ্গ সৃষ্টি হয়, বাট বই শুরুতে দেওয়া আছে হেমন্ত শীতকাল। সো আমরা দুইটাই খেয়াল রাখবো। আর কোন অংশে কি তৈরি হয় এটা খেয়াল রাখতে হবে, যে উপরের অর্ধাংশ হলো শুক্রাশয় তৈরি হয়, আর নিচের অর্ধাংশে হলো তোমার ডিম্বাশয় তৈরি হয়। ওকে, এখান থেকে এইটুকু পড়তে হবে। এরপর বাচ্চাকালে পড়াশোনা, প্রাণী বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার থেকেই পড়ে আসছি যে ভ্রূণ অবস্থায় যেসব প্রাণীর হলো তোমার দেহপ্রাচীরের কোষগুলো একটোডার্ম আর অ্যান্ডোডার্মে বিন্যস্ত থাকে তাদেরকে বলা হলো তোমার ডিপ্লোপ্লাস্টিক বা দ্বিস্তরী প্রাণী। আর পূর্ণাঙ্গ প্রাণীতে এটার নাম হয়ে যায় হলো তোমার অ্যাপিডার্মিস আর হলো গ্যাস্ট্রোডার্মিস। আর এই দুই কোষের মাঝে মেসোগ্লিয়া থাকে, আর মেসোগ্লিয়ার বৈশিষ্ট্যটা খেয়াল রাখতে হয় যে এটা অকোষীয় এবং জেলির মতন। ওকে, এখান থেকে হলো এইটুকু পড়তে হবে। দেহপ্রাচীর কোষের গঠন বৈশিষ্ট্য এখানে তেমনই আগে যা যা পড়ছি একটোডার্ম, অ্যান্ডোডার্ম, মেসোডার্ম, এখানে ওই সেম জিনিসই লিখছে। তো পরের পেজে যাই। পরের পেজের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে একবার, অ্যান্ড সামনেও আসবে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড এখান থেকে এই জাস্ট আমরা এটা তো বিস্তারিত পড়বো, বিস্তারিতগুলো ইম্পর্টেন্ট, বিস্তারিতগুলো পড়বো, বাট এই যে এই প্যারাটা, এই ছকটা আছে না, এই ছকটা থেকে কোচিংয়ের পরীক্ষায় আমি একটা এমসিকিউ কমন দিয়ে দিচ্ছি, টাক করে তোমরা একটা এমসিকিউ কমন পাই যাওয়া। সেটা হলো কি বলবে জানো, যে নিচের কোনটি হাইডার গ্যাস্ট্রোডার্মিস কোষের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ তুমি একটা জিনিস দেখো, এই যে লাস্টের হাইডার অ্যাপিডার্মিসের 7টা কোষ আছে, গ্যাস্ট্রোডার্মিসের 5টা কোষ আছে। প্রশ্ন করে কি যে গ্যাস্ট্রোডার্মিসের অন্তর্ভুক্ত কোষ নয় কোনটি। তো দেখো লাস্টের দুইটা, যে জনন কোষ আর নিউরোসাইট, এই জনন কোষ আর নিউরোসাইট হলো হাইডার গ্যাস্ট্রোডার্মিসে থাকে না। খুব ভালোভাবে খেয়াল রাখবা, 7টা কোষের নামে খেয়াল রাখবা, 7টা কোষের নাম খেয়াল রাখবা, আর যে খেয়াল রাখবা যে জনন কোষ আর নিউরোসাইট অর্থাৎ লাস্টে যে দুইটা, এই দুইটা হলো হাইডার গ্যাস্ট্রোডার্মিসে থাকে না। এবার আসছে হলো তোমার হাইডার অ্যাপিডার্মিস এবং অ্যাপিডার্মিস আর যে গ্যাস্ট্রোডার্মিসের যে কোষগুলো আছে, এটা কিন্তু ম্যাথ টপিক, আমি এখানে লিখে দিচ্ছি, এটা ম্যাথ টপিক। এখানে বিগত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষা এটা বিস্তারিত থেকে প্রশ্ন আসছে। সো এই অংশটুকু গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরে সিটা এরকম কেন হয়েছে, সেটা হলো ম্যাথ টপিক। সো এখন প্রথম কোষ পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষের মধ্যে আমরা পুরা প্যারাটাই খুব গুরুত্ব সহকারে পড়বো, কারণ এখানে প্রায় প্রতিটা লাইনে লাইনে এমসিকিউ আছে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি বা কোনগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে পরীক্ষায় সেগুলো আমি দাগায় রাখছি, যে অ্যাপিডার্মিসের যে অন্যান্য কোষ আছে অন্যান্য কোষের তুলনায় এই তোমার পেশি আবরণী কোষ হলো আকারে বড় এবং হলো সংখ্যায় অধিক।
পেশি আবরণী কোষ হলো কি আকারে বড় এবং সংখ্যায় অধিক। আর এই পেশি আবরণী কোষের একটা উল্লেখযোগ্য মানে স্থানভেদিক বৈশিষ্ট্য আছে যে এই পেশি আবরণী কোষ হলো কোষিকায় হলো তোমার বেশ বড় এবং চাপা এবং কয়েকটা করে নিউক্লিয়াস ধারণ করে। সো আমরা পেশি আবরণী কোষের এই বিস্তারিতটা পুরাটাই পড়বো, কোথায় কি আছে যা যা আছে আমরা পাশের চিত্রটা দেখে ভিজুয়ালাইজ করে পড়তে পারি, আর সাথে আমরা প্রতিটা কাজ পড়বো, কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা কোষের। এবার আসলে ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি বলছিলাম না যে এটা হলো একটা মেডিকেল টপিক, অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে বিগত বছরে এই কোষের বিস্তারিত থেকে। তার মধ্যে একটা প্রশ্ন আসছিল ইন্টারস্টিশিয়াল কোষ থেকে, কিন্তু একটা প্রশ্ন আসছিল, আর ওটা আসলে হলো ইন্টারস্টিশিয়াল কোষের কাছ থেকে। আর ইন্টারস্টিশিয়াল কোষ থেকে কি পড়বো? এক হলো এটার অবস্থানটা পড়বো যে পেশি আবরণী কোষের অন্তর্মুখী শরীরপ্রান্তের ফাঁকে ফাঁকে গুচ্ছাকারে মেসোগ্লিয়া ঘেঁষে এসব অবস্থিত থাকে। দেখবা যে বেশিরভাগ কোষের ক্ষেত্রে এটা লেখা আছে পেশি আবরণী কোষের পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে, তারপর হলো কি আর হলো মেসোগ্লিয়া ঘেঁষে, এই দুইটা হলো কমন প্রতিটা কোষের ক্ষেত্রেই। জাস্ট পেশি আবরণী কোষ বাদ দিয়ে প্রতিটা কোষের ক্ষেত্রে এটা কমন। আর আমরা এলো এখান থেকে কি মেইনলি মনে রাখবো যে এটা বৃদ্ধি এলাকা গঠন করে, বৃদ্ধি এলাকা গঠন করে হলো তোমার ইন্টারস্টিশিয়াল কোষ। আর এটা কোথায় বৃদ্ধি এলাকা গঠন করে এটা খেয়াল রাখতে হবে যে এটা হলো হাইপোস্টোমের নিচের দিকে হলো তোমার বৃদ্ধি এলাকা গঠন করে। আচ্ছা, এবার আসলে কাজগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারস্টিশিয়াল কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে হলো কি কি কাজ দেওয়া আছে যে এইসব কোষ যেগুলো আছে ইন্টারস্টিশিয়াল কোষ এসব কোষ হলো প্রয়োজনে যে কোনো কোষে পরিণত হতে পারে। আর এই যে ক্ষমতাটা আছে এই ক্ষমতাটাকে বলা হলো তোমার টটিপটেন্সি। সরি, আমি একটু ভুল বললাম। টটিপটেন্সিটা হলো কি প্রতি 45 দিন অন্তর অন্তর হলো তোমার দেহের সকল ইন্টারস্টিশিয়াল কোষ প্রতিস্থাপিত হয়। আর এই কোষের এই বৈশিষ্ট্যটাকে বলা হয় টটিপটেন্স। সো আমরা খেয়াল রাখবো কি এই সময়কালটা খেয়াল রাখবো যে কতদিন অন্তর অন্তর, 45 দিন অন্তর অন্তর। আর এই ক্ষমতাটাকে কি বলে? টটিপটেন্ট। আর এদের বিশেষ বৈশিষ্ট্য কি এরা হলো যে কোনো কোষে পরিণত হতে পারে। এবার হলো সংবাদী কোষ। সংবাদী কোষের ক্ষেত্রেও দেখো এই সেম জিনিসই লিখছে, পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে বিক্ষিপ্তভাবে ছাড়ানো থাকে। আর এখানের মধ্যে শুধুমাত্র সংবেদী কোষের ক্ষেত্রে একটা ওয়ার্ড আলাদা, মানে অন্য কোনো কোষের ক্ষেত্রে দেখা নেই যে এরা হলো সমকোণে থাকে। তুমি বইয়ের অন্যান্য জায়গায় দেখবা, অন্যান্য কোষগুলোর ক্ষেত্রে দেখবা যে কোনো কোষে সমকোণে থাকে, শুধুমাত্র সংবেদী কোষ যেটা আছে এটা হলো সমকোণে থাকে। আর এটা কোথায় বেশি পাওয়া যায় সংবেদী কোষগুলো? সংবেদী কোষ বেশি পাওয়া যায় হলো হাইপোস্টোম আর পাদচাকতির চারদিকে, এইগুলো হলো বেশি দেখা যায়। আর সাথে আমরা কাজ করবো। তো সংবেদী কোষ থেকে মেইনলি আমরা কি বলবো যে এটা হলো সমকোণে থাকে। আর পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে মেসোগ্লিয়া ঘেঁষে এটা সবগুলো কোষই থাকে। আর হলো কি কোথায় বেশি থাকে যে হাইপোস্টোম আর পাদচাকতির চারদিকে এসব কোষ হলো বেশি থাকে। এবার আসলে স্নায়ুকোষ। স্নায়ুকোষের ক্ষেত্রে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই, এমনি নর্মাল মানুষের স্নায়ুকোষের মতো স্নায়ুকোষের কাজ, সেটা পড়বো। আর এবার আসলে গ্রন্থিকোষ। গ্রন্থিকোষের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যে এটা কোথায় বেশি দেখা যায়, যে মুখছিদ্রের চারদিকে আর পাদচাকতিতে প্রচুর গ্রন্থিকোষ দেখা যায়। আর এরা কি কোষ? এরা হলো পরিবর্তিত লম্বাকার এপিডার্মাল কোষ। আচ্ছা, আর সাথে কাজ যেগুলো আছে কাজগুলো আমরা পড়ে ফেলবো, প্রতিটারই কাজ গুরুত্বপূর্ণ, কাজগুলো পড়বো। এবার আসলে জনন কোষ। জনন কোষের কোন দেখো যে আমি প্রতিটা লাইনে বলতে গেলে দেখাচ্ছি। জনন কোষের ক্ষেত্রে আমাদের এদের আকার আকৃতিগুলো খেলাতে হতো, শুক্রাণু কেমন, ডিম্বাণু কেমন। শুক্রাণু কেমন যে এটা হলো অতি ক্ষুদ্র, পরিণত শুক্রাণু হলো অতি ক্ষুদ্র এবং নিউক্লিয়াস যুক্ত একটা স্থিত মস্তক, তারপর হলো সেন্ট্রিওল যুক্ত একটা সংকীর্ণ মধ্যখণ্ড আর বিচলনক্ষম লম্বা লেজ থাকে। আর যেটা ডিম্বাণু আছে, পরিণত ডিম্বাণু হলো বড় আর গোল, আর এর সাথে হলো 3টা পোলার বডি যুক্ত থাকে। আর খুবই গুরুত্বপূর্ণ কি এই পুরো ব্যাপারটার মধ্যে যে এখানে কয়টা পোলার বডি যুক্ত থাকে? এখানে হলো 3টা পোলার বডি যুক্ত থাকে। আচ্ছা, ডিম্বাণু হলো এক বড় আর গোল, এটা তো বড় আর গোল এটা এমনি খেয়াল থাকবে, বাট কয়টা পোলার বডি যুক্ত থাকে এটা কনফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে কয়টা পোলার বডি? 3টা পোলার বডি থাকে। এবার আসলে নিডোসাইট। নিডোসাইটের মধ্যে এখানে আমি যা যা দেখাইছি এটা সামনের দিকে আরও বিস্তারিত পাবা, সব কিছু মানে এই পরের পেজেই পাবো, আমরা পরের স্লাইডেই পাবো। তো এখানে যা যা দেখাইছি ভিতরে ওই সেম জিনিসও দেখাইছি, আমি জাস্ট দেখাইছি যেন এই নিডোসাইট যে আছে এই অংশটুকু হলো ইম্পর্টেন্ট, নেমাটোসিস যে অংশটুকু আছে এই অংশটুকু হলো ইম্পর্টেন্ট। সো আমরা ওই বিস্তারিত থেকে পড়বো, বাট তাও যাতে 2বার চোখ পড়ে এই জন্য আমি এখানে দেখাইছি। তোমরা যেহেতু আমার বই দেখে দেখাবো, সো আমি ওটাও ওইভাবে দেখাইছি। এখানে জাস্ট একটা এক্সট্রা ইনফো আছে যেটা হলো বিস্তারিত নাই, যেটা হলো 3টি বড় কাটার মতো বার থাকে। কয়টা বার থাকে? কাটার মতন 3টা থাকে। আর পরিস্ফুটনরত নিডোসাইটকে বলা হলো তোমার নিডোব্লাস্ট। এইটুকুই, এখান থেকে এইটুকু পড়তে হবে। আর কাজগুলো কাজগুলো আমরা পড়ে ফেলবো। এবার হলো আদর্শ নিডোসাইটের গঠন। এই আদর্শ নিডোসাইটের গঠন আর হলো নিডোসাইট নেমাটোসিস যেটা আছে এখান থেকে হলো প্রশ্ন আসছে বিগত বছর 3টা। এটা হলো একটা ম্যাথ টপিক। এর আগে যে আমরা দেখালাম যে পেশি তোমার যে
বহি আবরণ যেগুলো হলো কোষ আছে, এপিডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিসের যে কোষগুলো আছে, এগুলা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে। আর শুধুমাত্র এই নিডোসাইট আর নেমাটোসিস্ট এখান থেকে প্রশ্ন বিগত ভর্তি পরীক্ষায় মেডিকেলে 3টা প্রশ্ন আসছে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো পরীক্ষার আগের রাতে এই টপিকটা আমাদের রিভাইজ দিয়ে যাইতে হবে। এখন কি কি, প্রথম হলো আবরণ। আবরণ হলো এটা দ্বিস্তরী, এটা হলো কি কয় স্তরী, এটা হলো দ্বিস্তরী, এটা খেয়াল রাখতে হবে। আর এখানে কোথায় কি থাকে, যে সাইটোপ্লাজম থাকে হলো স্তর দুটির মাঝখানে কি থাকে, দানাদার সাইটোপ্লাজম থাকে, আর গোড়ার দিকে একটা বড় নিউক্লিয়াস থাকে। এবার আসলে নেমাটোসিস। নেমাটোসিস্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই পুরা প্যারাটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ইনফো যেটা হলো হিপনোটক্সিন। নেমাটোসিস্টে তোমার হলো হিপনোটক্সিন পূর্ণ থাকে। আর এই হিপনোটক্সিনটা কিসের সমন্বয়ে গঠিত, প্রোটিন ও ফেনলের সমন্বয়ে গঠিত। খুবই ইম্পর্টেন্ট যে প্রোটিন ও ফেনলের সমন্বয়ে হিপনোটক্সিন গঠিত। তারপর আর কি বলতে হবে, যে এখানের মধ্যে একটা সূত্রক থাকে, পেঁচানোর সূত্রক থাকে। সূত্রকের চওড়া যে গোড়াটাকে আছে এটাকে বলে বার্ড বা শ্যাফট। আর এতে কি থাকে, এতে 3টি কাটার মতো তীক্ষ্ণ বার্ব থাকে, আর সর্পিল সারিতে বিন্যস্ত তোমার হলো বারবিউল দেখা যায়। এখান থেকে জাস্ট এইটুকুই পড়তে হবে। এবার হচ্ছে হলো অপারকুলাম। অপারকুলামের ক্ষেত্রে দেখো আমি জাস্ট একটা ওয়ার্ড দেখাচ্ছি, সেটা হলো ঢাকনা। অপারকুলাম কি কাজ করে, অপারকুলাম হলো ঢাকনার মতন কাজ করে। ওকে, এটা হলো ঢাকনার মতন কাজ করে। এবার হচ্ছে নিডোসিল। নিডোসিলের ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, তার সব থেকে ইম্পর্টেন্ট হলো কি, যে এটা হলো ট্রিগারের মতন কাজ করে। অপারকুলাম ঢাকনার মতো, আর নিডোসিল হলো ট্রিগারের মতন কাজ করে। আর এটি কি, এটা হলো একটা রূপান্তরিত সিলিয়াম। আচ্ছা, আবার পেশুতন্তু আর লেসু এটা একবার রিডিং দিলেই হবে, এখানে তেমন ইম্পর্টেন্ট ইনফো নাই। এবার আসছে নেমাটোসিস্টের প্রকারভেদ। আমি বললাম না যে নিডোসাইট, মানে একটু ভালোভাবে ক্লিয়ার করি, নিডোসাইট থেকে বিগত বছরে 3টা প্রশ্ন আসছে, মানে নিডোসাইটের যা আছে সব, নেমাটোসিস্টের যা আছে, সো ওখান থেকে 3টা প্রশ্ন আসছে। তার মানে এই নেমাটোসিস্টের প্রকারভেদও কিন্তু ওই টপিকটা অন্তর্ভুক্ত। সো নেমাটোসিস্টের প্রকারভেদটা আমাদের ভালোভাবে পড়তে হবে। এখন বিজ্ঞানী ভার্নার কি করছে, যে 23 ধরনের নেমাটোসিস শনাক্ত করছেন। এটা হলো নিডারিয়া পর্বের প্রাণীদের মধ্যে, কিন্তু স্পেসিফিক্যালি হাইড্রাতে 4 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। এই যেখানে দেওয়া আছে যে 4 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। এখন 4 ধরনের নেমাটোসিস্টের সবগুলা নাম খেয়াল রাখতে হবে, এদের বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখতে হবে, সাথে এদের কাজগুলো খেয়াল রাখতে হবে। স্টিনোটিল বা পেনিট্রেট নাম, জাস্ট স্টিনোটিল খেয়াল রাখা যাবে না, বা জাস্ট খালি পেনিট্রেট খেয়াল রাখা যাবে না, আমাদের এইভাবে খেয়াল রাখতে হবে যে স্টিনোটিল বা পেনিট্রেট। এর বৈশিষ্ট্য কি, এরা লম্বা, ফাঁপা, শীর্ষ উন্মত্ত এবং বাট প্রশস্ত, 3টি বড় তীক্ষ্ণ বার বা 3 সারের সর্বাকারে সজ্জিত বারবিউল থাকে। আর এদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র স্টিনোটিল বা পেনিট্রেটে হিপনোটক্সিন থাকে। ওকে, আর স্টিনোটিল বা পেনিট্রেট যেটা আছে এটা হলো নেমাটোসিস্টের মধ্যে সব থেকে বড়। এই দুইটা লাল লাইন, লাল কালি দিয়ে আমি দেখাই দিলাম, এই দুইটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, যে এক হলো এখানে হিপনোটক্সিন থাকে, আর এটা হলো নেমাটোসিস্টের মধ্যে সব থেকে বৃহত্তম। তারপর হচ্ছে ভলভেন বা ডেসমোনিম। ভলভেন বা ডেসমোনিমের এই আমাদের আবার সূত্রটার বৈশিষ্ট্য কি, এই সূত্রের বৈশিষ্ট্যটা খেয়াল রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আর কাজটা হলো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমরা এর আগে স্টিনোটিল বা পেনিট্রেটের ক্ষেত্রে বললাম এখানে হিপনোটক্সিন থাকে। আর হিপনোটক্সিনের কাজ কি, এরা হলো তোমার শিকারের দেহে হিপনোটক্সিন প্রবেশ করায় তোমার শিকারকে হলো অজ্ঞান অথবা অবাস করে ফেলে। আর এই ভলভেন বা ডেসমোনিম কি করে, এরা হলো আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে। আচ্ছা, এইটুকুই। আর আমি একটা জিনিস বলি, এখানে যে সূত্রকের যে বৈশিষ্ট্যগুলো আছে, যে কোন সূত্র কেমন, এই সবগুলোর ক্ষেত্রেই উন্মুক্ত, শুধুমাত্র সবগুলো সূত্র হলো উন্মুক্ত, শুধুমাত্র ভলভেন বা ডেসমোনিম যেটা আছে এটা হলো বন্ধ। আর বাকি যতগুলো দেখতেছো, স্ট্রেপটোলিন, গ্লুটামেট বা হ্যালোট্রিকাস আইসোরেজা, স্টেরুলিন গ্লুটেন বা অ্যাট্রিকাস আইসোরেজা, প্রতিটাই হলো তোমার উন্মুক্ত। এরপর আসলে স্ট্রেপটোলিন, গ্লুটেন বা হ্যালোট্রিকাস আইসোরেজা, এটারও হলো তোমার সূত্রগুলো কেমন এটা খেয়াল রাখতে হবে। আর সাথে কাজগুলো, এই দুইটারই কাজ হলো 18 রস ক্ষরণ করে চলনে ও শিকারকে আটকাতে সাহায্য করে। ইভেন এই যে নিচের যে গ্লুটিনেন যেটা আছে, স্টেরুলিন গ্লুটেন, এটারও ক্ষেত্রে দেখো যে 18 রস ক্ষরণ করে চলন ও শিকার আটকাতে, এই দুইটা কাজ সেম। সো আমি একটা জিনিস বলবো, যে এখান থেকে কাজগুলো পড়বো, আর যে সূত্রকের যে বৈশিষ্ট্যগুলো আছে, কোনটা সূত্র কেমন, তোমরা এই যে এই চিত্রটা যে আছে না, এই চিত্রটা দেখে হলো ভিজুয়ালাইজ করে পড়ার চেষ্টা করবো। অর্থাৎ একবার মনে এই চিত্রটা দেখবা, আর হলো একবার হলো পাশে বৈশিষ্ট্যগুলো দেখবা, যে খুব সহজে খেয়াল হয়ে যাবে। এবার নেমাটোসিস সূত্র নিক্ষেপের কৌশল। এখন এটা হয়তো এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ ছিল, বাট কিভাবে নেমাটোসিস নিক্ষিপ্ত হয় এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসেনি, অ্যান্ড এখান থেকে আসলে আসার সম্ভাবনা বলতে গেলে ক্লোজ টু জিরো। এখান থেকে জাস্ট কি খেয়াল হবে, যে যখন হলো নেমাটোসিস হলো তোমার শিকারের কাছে আসে, তখন থলির ভিতরে কোন রাসায়নিক পদার্থ খরিত হয়, পলিগামা গ্লুটামেট এর নামক রাসায়নিক পদার্থ খরিত হয়। আর
এই যে নেমাটোসিস্ট যখন একবার ইউজ করা হয়, অর্থাৎ একবার ব্যবহৃত হয়, একবার শিকার ধরে, তারপর এটা পুনরায় ব্যবহার করতে পারে না। ওটা তখন গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরে প্রবেশ করে এবং 48 ঘন্টার মধ্যে নতুন নেমাটোসিস্টের সৃষ্টি হয়। আচ্ছা, এবার আসলে নিডোসাইট ও নেমাটোসিস্টের মধ্যে পার্থক্য একবার পড়ে ফেলবো, পার্থক্যের ছক যেহেতু ইগনোর করা যায় না। এবার গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বকের কোষসমূহ। এখন এইখানে একটা জিনিস বলি, এইখানে হলো যে 5টা কোষ আছে না, আর এপিডার্মিসে যে 5টা কোষ আছে, প্রতিটার বিস্তারিত, প্রতিটার কাজ প্রায় সেম। সো একটা পড়লেই নতুন করে এখানে আসলে পড়ার দরকার নাই। এখান থেকে জাস্ট নতুন করে 2টা কোষের বিস্তারিত পড়তে হবে। এক হলো পেশি আবরণী কোষ বা পুষ্টিকোষ, এটার বিস্তারিতটা পড়তে হবে। আর একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখবা যে গ্যাস্ট্রোডার্মিসের যে পেশি আবরণী কোষ, এটার একটা অপর নাম আছে, এটাকে হলো পুষ্টিকোষ। তো তোমাকে প্রশ্ন করতে হবে পুষ্টিকোষ কোথায় থাকে, তাহলে অ্যান্সার কি, এটা হলো গ্যাস্ট্রোডার্মিসে থাকে। আচ্ছা, আর এই যে এটার সব কিছু পড়তে হবে। আর একটা যে কোষের বিস্তারিত পড়তে হবে সেটা হলো গ্রন্থিকোষ। গ্রন্থিকোষ কোথায় বেশি থাকে? এক হলো মূলদেহ হাইপোস্টোমে সব থেকে বেশি থাকে হলো গ্রন্থিকোষ, আর পদতলে কম এবং কোর্সিকায় অনুপস্থিত। খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে এটা হলো কি, পদতলে কম থাকে আর হলো কোর্সিকায় একেবারেই অনুপস্থিত, অর্থাৎ কোর্সিকায় এখানে উপস্থিতি থাকে না। এবার গ্রন্থিকোষে হলো বিস্তারিত কাজ সহ মিকস ক্ষরণকারী, এনজাইম ক্ষরণকারী, কারণ এখানকার গ্রন্থিকোষ একটু ডিফারেন্ট। সো এখানেও আমরা হলো এটার বিস্তারিত পড়বো। সো মিকস ক্ষরণকারী আর হলো এনজাইম ক্ষরণকারী। মিকস ক্ষরণকারী এটা কোথায় থাকে এটা খেয়াল রাখতে হবে যে এরা প্রধানত হাইপোস্টোম অঞ্চলে অবস্থিত। আর বাকি দেহের অন্যান্য জায়গায় যেসব বাকি গ্যাস্ট্রোডার্মিসের অন্য কোন যেই জায়গায় হলো তোমার গ্রন্থিকোষ থাকবে, ওগুলো সবগুলাই প্রায় হলো তোমার এনজাইম খাইতে হবে। শুধুমাত্র হাইপোস্টোমের অঞ্চলে হলো তোমার এটা থাকবে হলো তোমার মিউকাস ক্ষরণকারী। এবার কাজ সেম। ইন্টারস্টিশিয়াল কোষ তোমার অ্যাপিডার্মিসেও যেমন ছিল, গ্যাস্ট্রোডার্মিসেও সেম ছিল। সংবেদী কোষ অ্যাপিডার্মিসে যেমন ছিল, গ্যাস্ট্রোডার্মিসেও সেম। স্নায়ু কোষ অ্যাপিডার্মিসে যেরকম, গ্যাস্ট্রোডার্মিসেও সেম। সো আমরা একটা মেডিকেল টপিক পড়ে আসলাম, মানে মেডিকেল টপিক বললাম যে হলো তোমার এই যে কোষগুলো আছে, অ্যাপিডার্মিসের কোষ আর গ্যাস্ট্রোডার্মিক কোষ, এটা পুরাটা আমরা অ্যাপিডার্মিসের A to Z সব পড়বো। যতগুলো কোষ আছে সব বিস্তারিত ভালোভাবে পড়ে ফেলবো। আমি ওভাবে দাগাই দিইনি, বাট তাও তোমরা পড়ে ফেলবা। মোস্ট ইম্পর্টেন্টলি কাজগুলো পড়বা। আর গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে পেশি আবরণী কোষ বা পুষ্টিকোষ আর গ্রন্থিকোষ আছে, এটা বিস্তারিত পড়বো। আর বাকি সবগুলো ওই অ্যাপিডার্মিসের কোষের মতোই সেম। আর নেমাটোসিস্টের বিস্তারিত, নেমাটোসিস্টের প্রকারভেদ, এখান থেকে বিগত বছরে 3বার প্রশ্ন আসছে। সো আমরা খুব ভালোভাবে খেয়াল রাখবো, ঠিক আছে, নেমাটোসিস্টটা। সো এই 2টা মেডিকেল টপিক গেল যেখান থেকে প্রশ্ন আসে। এরপর আসছে হলো মেসোগ্লিয়া। ছোটবেলা থেকেই পড়ে আসছি মেসোগ্লিয়া কি, অ্যাপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে যে জলীয় অকোষীয় স্তর, সেটা হলো মেসোগ্লিয়া। আর মেসোগ্লিয়ার ক্ষেত্রে এখানে কয়টা ইম্পর্টেন্ট ইনফো দেওয়া আছে যে মেসোগ্লিয়া স্তরটি দেহ কোষিকা উভয় স্থানে বিস্তৃত। এটা উভয় স্তরে বিস্তৃত থাকে, কিন্তু কোষিকা স্তরে হলো তোমার সবচেয়ে পাতলা থাকে। কিন্তু যে পাদচক্তি আছে, যেটা পায়ের দিকে যে অংশটুকু আছে, পায়ের অংশ দিকে এটা খুব পুরো থাকে। এই জন্য কি হয়, যেহেতু কোষিকায় পাতলা, তার মানে এটা হলো সঞ্চালন বেশি হবে। আর যেটা হলো পাদচাকতিতে যেহেতু এটা বেশি পুরু, তার মানে এটা হলো তোমার কি করবে, যা অতিরিক্ত প্রসারণে প্রতিরোধে সাহায্য করবে। আর খুবই গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা সবগুলো পড়বো। আর একটা খুবই ইম্পর্টেন্ট ইনফো যে এটা হলো নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে। তোমাকে প্রশ্ন করতে হয় নিচে কোনটি নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে, অ্যান্সার কি, অ্যান্সার হলো মেসোগ্লিয়া। এবার পরিপাক সংবহন গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্টারন। এখান থেকে একটা জিনিস বলতে হবে যে অপর নামগুলো, যে এটার সিলেন্টারনের অপর নাম পরিপাক সংবহন গহ্বর, আবার এটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এটাকে কেন বলে এটা আমরা একটু সামনেই পাবো। সো এখন সিলেন্টারন কি দ্বারা আবৃত থাকে? সিলেন্টারন হলো গ্যাস্ট্রোডার্মিসে পরিবৃত, আর মুখছিদ্র থেকে দেহের শেষ প্রান্ত পর্যন্ত লম্বালম্বি শুধুমাত্র একটাই ছিদ্র থাকে। আর এটা কি দিয়ে আবৃত, এটা খেলাতে হবে যে এটা হলো গ্যাস্ট্রোডার্মিস দিয়ে আবৃত। এরপর হাইড্রায় বহিঃকোষীয় পরিপাক ঘটে, আবার অন্তঃকোষীয় পরিপাক ঘটে। এখন অন্তঃকোষীয় পরিপাকটা কোথায় ঘটে? এই যে গ্যাস্ট্রোডার্মিসের ক্ষণপদীয় কোষ, গ্যাস্ট্রোডার্মিসের ক্ষণপদীয় কোষ হলো তোমার এই খাবারগুলো গ্রহণ করে। আর এইখানেই ক্ষণপদীয় কোষের ভিতরেই হলো তোমার অন্তঃকোষীয় পরিপাক ঘটে। এখন সিলেন্টারনকে কেন গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর অথবা পরিপাক সংবহন গহ্বর বলে? এক হলো শ্বসন, রেচন অথবা পুষ্টি পদার্থ পরিবহন করে, এটাও করে। আবার সাথে এটা হলো খাদ্য পরিপাকের সাথেও জড়িত। সো এই জন্য সিলেন্টারনকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলে। আবার সিলেন্টারন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক সংবহন গহ্বর সাথে এর আরেকটা নাম আছে, সেটার নাম হলো ব্লাইন্ড গার্ড বা ব্লাইন্ড শেক। এর নাম ব্লাইন্ড গার্ড বা ব্লাইন্ড শেক কেন? কারণ এটা হলো একটাই ছিদ্র, অর্থাৎ এর ইন্ডিং জাস্ট একটাই, অর্থাৎ জাস্ট মুখের দিকে খোলা থাকে আর ভিতরের দিকে পুরোপুরি বন্ধ। এই জন্য একে বলা হয় ব্লাইন্ড গার্ড বা ব্লাইন্ড শেক।
আচ্ছা, এখান থেকে এইটুকু পড়বো। তো সিলোম ও সিলিন্ডারের মধ্যে পার্থক্য, এই হাইড্রার মধ্যে পার্থক্যের ছকগুলো ততটা গুরুত্বপূর্ণ না, বাট তাও আমরা যেহেতু পার্থক্যের ছক থেকে বিগত বছর অনেকবার প্রশ্ন আসছে অন্যান্য চ্যাপ্টারে, সো আমরা এখান থেকেও পার্থক্যের ছকগুলো পড়বো। তারপর অ্যাপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলা যেহেতু আমরা বিস্তারিত পড়ছি এবং কাজগুলোও বিস্তারিত পড়বো, সো আমরা এখান থেকে আবার নতুন করে এই ছকটা লাগবে না, আমরা ওখান থেকে বিস্তারিত পড়তেছি, ঠিক আছে। এবার আসলে হাইড্রার খাদ্য। হাইড্রা হলো খুবই গুরুত্বপূর্ণ। হাইড্রা ইন জেনারেল তুমি যদি না পড়ো বা অনেকদিন পড়ার রিভাইস না দাও, তোমাকে যদি বলে হাইড্রা কোন ধরনের প্রাণী, তোমার মনে হবে যে আচ্ছা হাইড্রা না, তার মানে এটা তো তোমার কি শাকসবজি খাবে, বাট ইন রিয়ালিটি হাইড্রা হলো মাংসাশী প্রাণী। আর ইংলিশ টার্মটা খেয়াল রাখতে হবে যেটা হলো কার্নিভোরাস। ওকে, হাইড্রা হলো মাংসাশী প্রাণী। আর এখানে হলো হাইড্রার খাবারগুলোর নাম দেওয়া আছে, হাইড্রার খাবারগুলোর নাম খেয়াল রাখতে হবে যেটা কি কি খায়, বিভিন্ন পতঙ্গের লার্ভা, তারপর সাইক্লপস, ড্যাফনিয়া, সন্ধিবদী প্রাণী, ক্রাস্টাসীয় সন্ধিবদী প্রাণী অথবা ছোট ছোট কৃমি, এগুলো খায়। বাট মোস্ট ইম্পর্টেন্টলি এর প্রধান খাদ্যটা খেয়াল রাখতে হবে যে এদের প্রধান খাদ্য কি, ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিবদী, খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, যে প্রধান খাদ্যটা আমরা খেয়াল রাখবো। আর সাথে একটা পদার্থের, রাসায়নিক পদার্থের নাম দেওয়া আছে যেটা হলো তোমার শিকারের দেহে থাকলে ওই শিকারকে আক্রমণ করে হলো তোমার হাইড্রা। সো ওই পদার্থটার নাম কি, সেটা হলো গ্লুটাথিয়ন। আচ্ছা, এটা হলো ইম্পর্টেন্ট। হাইড্রা খাদ্য থেকে আমরা এইটুকুই পড়বো। এবার আসলে শিকার ধরার কৌশল। শিকার ধরার কৌশলের মধ্যে তেমন ইম্পর্টেন্ট এখানে কিভাবে শিকার ধরে এইসব আসলে জানা লাগে না, এর মধ্যে জাস্ট এইটুকু আমরা যেহেতু আগেও পড়ে আসছি, বাট এখানে হলো আসলে ক্লিয়ারলি দেওয়া আছে, সো আমরা এইটুকু পড়বো। ভলভেন্ট নেমাটোসিস্ট কি করে, যে ভলভেন্ট বা ভলভেন্ট যে নেমাটোসিস্টটা যেটা আমরা আগে পড়ে আসছি, ওটা কি করে, যে শিকারের উপাঙ্গকে জড়িয়ে ধরে গতিরোধ করে, আর এইভাবে হলো তোমার শিকারকে আটকায় ফেলে। আর স্টিনোটিল বা পেনিট্রেট কি করে, এরা হলো হিপনোটক্সিন দ্বারা হলো আক্রমণ করে, আর হিপনোটক্সিন শরীরের ভিতরে প্রবেশ করে দেয়, এ কারণে শিকার অবশ হয়ে যায় বা অজ্ঞান হয়ে যায়। আর যেই দুই স্টেরিওপ্রোটিন গ্লুটেনিন বা হলোট্রিকাস আইসোলাইজা বা স্টেরিলিন গ্লুটেনিন বা অ্যাট্রিকাস আইসোলাইজা, এই গ্লুটেনিনগুলো কি করে, এরা হলো আঠালো রস ক্ষরণ করে তোমার শিকারকে আটকে ধরে রাখে, ঠিক আছে। সো এখান থেকে আবার ওই একবার পড়ে নিব, আর এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসলে বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক, এটা আসলে সিকিউ টপিক ছিল এইচএসসির জন্য, বাট এখন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বহিঃকোষীয় পরিপাক বা অন্তঃকোষীয় পরিপাক পড়া লাগবে না, বাট তাও পূর্ণাঙ্গ যেহেতু প্রস্তুতি নিব, আমরা একবার রিডিং দিব, বাট তাও এখানে কয়টা ইম্পর্টেন্ট ইনফো আছে, এই ইম্পর্টেন্ট ইনফোগুলো খেয়াল রাখবো। বহিঃকোষীয় পরিপাকে শুধুমাত্র প্রোটিনের পরিপাক হয়, অন্য কোনো খাদ্যের পরিপাক হয় না, এটা খেয়াল রাখতে হবে। যে এখানে দেওয়া আছে যে পেপসিন নিঃসৃত হয়ে তোমার প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে, তবে লিপিড ও শর্করা খাদ্যাংশে কোনো পরিবর্তন হয় না। এটা কোথায়, বহিঃকোষীয় পরিপাকে বা এক্সট্রা সেলুলার ডাইজেশনে। এবার আসলে অন্তঃকোষীয় পরিপাক। অন্তঃকোষীয় পরিপাকে কি হয়, আমরা বহিঃকোষীয় পরিপাকে প্রোটিন পরিপাককারী এনজাইম বললাম হলো পেপসিন, এটা খেয়াল রাখতে হবে। আর অন্তঃকোষীয় পরিপাকে তোমার ট্রিপসিন এনজাইম কাজ করে, আর এই ট্রিপসিন হলো আমিষ জাতীয় খাদ্যকে অ্যামিনো অ্যাসিডে তোমার পরিণত করে, লাইপেজ কাজ করে, আবার অ্যামাইলেজও কাজ করে। আচ্ছা, আর এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফো আছে যেটা হলো আমরা অনেক সময় স্কিপ করে যাই, সেটা হলো যে হাইড্রা হলো শ্বেতসার জাতীয় খাদ্য পরিপাক করতে পারে না। কোন জাতীয় খাদ্য, শ্বেতসার জাতীয় খাদ্য। আচ্ছা, এবার আসি বহিঃকোষীয় অন্তঃকোষীয় পরিপাকের মধ্যে পার্থক্য, আমরা পার্থক্য ছাড়া একবার পড়ে নেব, বাট আসলে ততটা ইম্পর্টেন্ট না। এবার আসলে হলো হাইড্রার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো হাইড্রার চলন। এই হাইড্রার চলন থেকে বিগত বছরে প্রশ্ন আসছে হলো টোটাল 5টা, জাস্ট এই টপিকটা থেকে, অর্থাৎ হাইড্রার চলন যে আছে এই টপিকটা থেকে বিগত বছরে প্রশ্ন আসছে হলো 5টা। সো এই হাইড্রা পুরা অংশটুকুর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো হাইড্রার চলন। সো হাইড্রার চলন থেকে আমরা কি কি পড়বো, হাইড্রার চলনের মধ্যে যতগুলো চলন আছে এগুলা যেগুলো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে, উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। কিভাবে এই চলনটা হয় এসব আসলে জানা লাগবে না, বাট তাও এই যে হাইড্রার লুপিং আর হলো সমারসল্টিং, এই দুইটার পার্থক্যের ছক পড়লেই ভিতরে আর পড়া লাগে না, এই দুইটারই বিস্তারিত পড়া লাগতো। সো এখন চলো আমরা হলো তাকাই কি কি পড়তে হবে হাইড্রার চলনের মধ্যে থেকে। লুপিং বা হামাগুড়ি, আমাদের ইংলিশ নামটাও খেয়াল রাখতে হবে, সাথে বাংলা নামটাও খেয়াল রাখতে হবে যে কি লুপিং বা হামাগুড়ি। আর এটার খুবই খুবই ইম্পর্টেন্ট ইনফো যে হাইড্রা হলো লম্বা দূরত্ব অতিক্রমের জন্য লুপিং বা হামাগুড়ি চলনের আশ্রয় নয়। এটা আমি খেয়াল রেখেছিলাম, লুপিং বা হামাগুড়ি, লতে লুপিং, লতে হলো লম্বা দূরত্ব। সো লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য হাইড্রা কোন চলনের সাহায্য নিবে, সেটা হলো লুপিং বা হামাগুড়ি। আর লুপিং বা হামাগুড়ির অপর নামও আছে, সেটা হলো জোকা চলন বা শুয়া পোকা চলন, এটা খেয়াল রাখতে হবে। আর
জোকাচলন বা শুয়োপোকাচলন বা লুপিং বা হামাগুড়িতে একটা লুপের সৃষ্টি হয়, আর এর মাধ্যমে হাইড্রা তার দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। জাস্ট এইটুকুই খেয়াল রাখতে হবে। তারপর হলো সমারসল্টিং বা ডিগবাজি। সমারসল্টিং বা ডিগবাজির ক্ষেত্রে কি খেয়াল রাখতে হবে, এখানেও ইম্পর্টেন্ট ইনফো বা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যটা কি, যে এটা হলো সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া। আমি খেয়াল রাখছিলাম কি জানো, আমি খেয়াল রাখছিলাম যে হাইড্রা সাধারণত খুব দ্রুত চলে, হাইড্রা যে আছে ও খুব দ্রুত চলে, এটাও সাধারণ বৈশিষ্ট্য যে হাইড্রা খুব দ্রুত চলে। শতে সমারসল্টিং, শতে হলো তোমার সাধারণ আর দ্রুত। সো আমি এভাবে খেয়াল রাখছিলাম, তোমরা চাইলে এভাবে খেয়াল রাখতে পারো। আর কি খেয়াল রাখতে হবে, যে প্রতিবার চলনে কয়টা লুপ সৃষ্টি হয়, 2টি লুপের সৃষ্টি হয়, আর হাইড্রা দেহের কত দূরত্ব অতিক্রম করে, দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, এবার হলো সাঁতার বা সুইমিং। সাঁতার বা সুইমিং এর মধ্যে তেমন ইম্পর্টেন্ট ইনফো নাই, একবার রিডিং দিলেই হবে। এরপর আসছে হলো হামাগুড়ি বা ক্রলিং, খুবই গুরুত্বপূর্ণ এখানে। হামাগুড়ি বা ক্রলিং ইংলিশ টার্ম, বাংলা নাম, দুইটা খেয়াল রাখবো। আর এটার বৈশিষ্ট্য কি, এর সাহায্যে হাইড্রার আরোহণ ও অবরোহণ সম্পন্ন হয়। সো কোন চলনের সাহায্যে হাইড্রার আরোহণ বা অবরোহণ সম্পন্ন হয়, সেটা হলো অ্যান্সার কি, হামাগুড়ি বা ক্রলিং। এরপর আসছে হলো হাঁটা বা ওয়াকিং। হাঁটা বা ওয়াকিং এর ক্ষেত্রে কি খেয়াল রাখতে হবে, যে হাঁটা বা ওয়াকিং কোন চলনে কোর্সিকার উপর ভর করে হাইড্রা চলে, সেটার অ্যান্সার কি, সেটা হলো হাঁটা বা ক্রলিং। এই যে এখানে দেওয়া আছে কোর্সিকার উপর ভর করে যে চলে, সেটাই হলো হাঁটা বা ওয়াকিং। দেহের সংকোচন প্রসারণের মধ্যেও তেমন ইম্পর্টেন্ট ইনফো নাই, একবার রিডিং দিয়ে দিবা। আর হলো ডুবা বা ডাউনিং। ডুবা বা ডাউনিং এর ক্ষেত্রে কি খেয়াল রাখতে হবে, যে এটা হলো তোমার অনিচ্ছাকৃত চলন। যেগুলো আমি দাগাই দিছি এখান থেকে আসলে এমসিকিউ আসার সম্ভাবনা বেশি, কারণ এখান থেকে আসলে এমসিকিউ বানানো ইজি। বাট দেহের সংকোচন প্রকাশন বলো বা সাঁতার, এখান থেকে আসলে এমসিকিউ বানানো একটু টাফ আছে। এবার আমরা লুপিং ও সমারসল্টিং এ দেখবা যে এত বড় বড় প্যারা দিছে, ও প্যারার ভিতরটা আমরা পড়ি নাই, আমরা জাস্ট ওখান থেকে 3টা ইনফো পড়ছিলাম। আর বাকি যা যা পড়তে হবে এই পার্থক্যের ছকটা পড়লেই হয়ে যাবে। সো আমরা এই পার্থক্যের ছকটা খুব ভালোভাবে পড়ে ফেলবো। আচ্ছা, এরপর হাইড্রার শোষণ, হাইড্রার রেচন, হাইড্রার উত্তেজিতা। এর মধ্যে হাইড্রার শোষণ আর রেচনের মধ্যে আসলে এমসিকিউ আসার মতন তেমন কোনো ইনফো নেই, বাট তা একবার রিডিং দিয়ে দিবা। বাট তুমি দেখবা যে এখান থেকে যদি তোমাকে বলি যে একটা ভাই একটা এমসিকিউ বানান, পায়া পড়ি, তাও তুমি এখান থেকে একটা এমসিকিউ নিয়ে বানায় হলো 4টা অপশন বানাতে পারবে না। ঠিক আছে, এখন হলো উত্তেজিতার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ইনফো পড়তে হবে। কি কি পড়তে হবে, যে হাইড্রাকে যদি সুচ দিয়ে তোমার গুতাও, তাহলে এর অংশ বিশেষ অথবা সম্পূর্ণ দেহ সংকুচিত হয়। আর হাইড্রা হলো আমরা আগেই পড়ছি শীতল পরিষ্কার পানি পছন্দ করে, বাট এখানে একটা স্পেসিফিক্যালি তাপমাত্রা দেওয়া আছে, সেটা হলো 20 ডিগ্রি সেলসিয়াস। সো আমরা এটা খেয়াল রাখবো যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশিষ্ট শীতল পানি হাইড্রা হলো পছন্দ করে। আচ্ছা, আর খুবই খুবই গুরুত্বপূর্ণ, হাইড্রা যে পানিতে থাকে, ওই পানিতে যদি তোমরা হলো বিদ্যুৎ দাও, তাহলে হাইড্রা কার দিকে বেগে যাবে, হাইড্রা বেগে যাবে হলো অ্যানোডের প্রতি। এবার আসলে হাইড্রা স্নায়ুতন্ত্র। হাইড্রা স্নায়ুতন্ত্রের মধ্যেও তেমন কোনো ইম্পর্টেন্ট ইনফো নাই, হাবি জাবি গল্প দিয়ে ভরা। সো একবার রিডিং দিবা, বাট এখান থেকে আসলে এমসিকিউ আসবে না। এবার আসলে হাইড্রার জনন। হাইড্রা হলো তোমার অযৌন এবং যৌন, 2 প্রকারই জনন হয়। এই দুইটারই বিস্তারিত দেওয়া আছে, এই দুইটা আমরা পড়বো। এখন হাইড্রার অযৌন জনন যেটা আছে, এটা সম্পূর্ণ 2 ভাবে, একটা হলো মুকুলোদ্গম আর একটা হলো বিভাজন। সো এই দুইটা বিস্তারিত আছে। মুকুলোদ্গমটা কি, বছরের সব ঋতুতেই, বাট আমরা শুরুর দিকে পড়ছিলাম কি স্পেশালি গ্রীষ্মকালে হলো তোমার এই মুকুলোদ্গমের ঘটনা বেশি ঘটে। এখন মুকুলোদ্গম কিভাবে ঘটে এটা হলো বিস্তারিত দেওয়া আছে, এখান থেকে ইহ জীবনে কোনোদিন এমসিকিউ আসবে না, বাট তাও জ্ঞান বৃদ্ধির জন্য একবার রিডিং দিবা যে কিভাবে মুকুলের সৃষ্টি হয়। সো এটা আসলে দরকার নাই, বাট এখানে হলো আমরা কি কি খেয়াল রাখবো, আমরা খেয়াল রাখবো যে কত সময় লাগে, যে মুকুল সৃষ্টি এবং হাইড্রার দেহ থেকে তোমার স্বাধীন জীবনযাপন করতে মোট 3 সপ্তাহ সময় লাগে, জাস্ট এইটুকু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর কোন সময় মুকুল সৃষ্টি হয় এইটুকু খেয়াল রাখতে হবে। এবার আসলে বিভাজন কি, হাইড্রাকে তুমি 2 বা 3 খণ্ডে বিভক্ত করো, প্রতিটা খণ্ডে একটা নতুন হাইড্রাই তৈরি হবে। এইটা হয় কেন, কোন কোষের জন্য হয়, এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, যে বিভাজন করলেও নতুন হাইড্রা সৃষ্টি হয় ইন্টারস্টিশিয়াল কোষের জন্য। আর এই কারণেই বলে হাইড্রার কোনো স্বাভাবিক মৃত্যু নাই, অর্থাৎ তুমি ওকে যদি 3বার কাটো, ওই 3টা অংশ থেকে 3টা হাইড্রা তৈরি হবে। কোন কোষের জন্য, ইন্টারস্টিশিয়াল কোষের জন্য, আর এই জন্যই বলে হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই। এখান থেকে আর তেমন কিছু পড়ার নেই। এবার আসলে যৌনজননটা ইম্পর্টেন্ট। যৌনজননে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু পড়ারও আছে। সো যৌনজননের ক্ষেত্রে আমরা কি কি পড়বো, প্রথমত আমরা আগে পড়ছিলাম যে শীতকাল ও হেমন্তকালে যৌন প্রজনন সাধারণত সম্পন্ন হয়, বাট এখানে স্পেসিফিক্যালি বলছে যে এখানে হলো শীতকালে হলো যৌন প্রজনন সম্পন্ন হয়। আর কি, যে অধিকাংশ হাইড্রা একলিঙ্গ, খুবই খুবই গুরুত্বপূর্ণ, অধিকাংশ হাইড্রা হলো কি একলিঙ্গ। ওকে, কিন্তু ব্যতিক্রম আছে, যে কিছু প্রজাতি উভলিঙ্গ হলেও
হাইড্রাতে সবসময় পরনিষেক সম্পন্ন হয়। এটা কেন পরনিষেক মানে কি, অর্থাৎ অন্য নিজে স্বনিষেক হয়, অর্থাৎ একই দেহে যখন শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন হবে আর একই দেহের শুক্রাণু ডিম্বাণু মিলিত হবে, ওটা হবে স্বনিষেক। কিন্তু অন্য একটা হাইড্রার শুক্রাণু আর অন্য আরেকটা হাইড্রার ডিম্বাণু যখন মিলিত হবে সেটা হবে পরনিষেক। তো হাইড্রাতে সবসময় পরনিষেক প্রক্রিয়া প্রজনন করে। এখন এটা কেন, কারণ শুক্রাণু এবং ডিম্বাণু একই সময়ে তোমার পরিপক্কতা লাভ করে না। এই পুরা প্যারাটা থেকে এইটুকুই পড়তে হবে। আর একটা এমসিকিউ আমি উন্মেষে ভুল করছিলাম, আমি কোচিং এর নাম সব বলে দিচ্ছি, কোন ভুল করছিলাম ওটা আমি লিখে দিচ্ছি, যে দেখা দিচ্ছি যে সম্পূর্ণ প্রজনন প্রক্রিয়া, যে হাইড্রার যে প্রজনন প্রক্রিয়া আছে এটাকে 3টা ধাপে ভাগ করে। 3টা ধাপে ভাগ করে। এই 3টা ধাপ কি কি, জননকোষ গঠন বা গ্যামেটোজেনেসিস, নিষেক, আর হলো পরিস্ফুটন। এখন যেখানে হলো দেখবা যে 3টা করে উদাহরণ দেওয়া আছে, এগুলো হলো খুবই গুরুত্বপূর্ণ। এক হলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আবার কোচিংও আসতে পারে। কেন, কারণ এখান থেকে আসলে খুব সহজে এমসিকিউ বানায় দেওয়া যায়। প্রশ্ন ছিল কি জানো, প্রশ্ন ছিল যে সম্পূর্ণ নিচের কোনটি হাইড্রার প্রজনন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়। এই 3টা দিয়ে দিছে, আর একটা উদয় দিয়ে দিছে, এটা আমি ভুল করছিলাম খুব সুন্দরভাবে, কারণ আমার চোখ এদিকে যায় নাই। এবার হলো শুক্রাশয়ের উৎপত্তি বা স্পারমাটোজেনেসিস। শুক্রাণু তৈরি করার প্রক্রিয়াটাকে বলা হলো স্পারমাটোজেনেসিস। এই প্যারাটুকু থেকে আমরা জাস্ট এইটুকুই পড়বো। এন্ড দেখো আমি জাস্ট পুরোটা দেখায় রাখছি, বাট আমি এখান থেকে পড়ার জন্য সাজেস্ট করবো না। আমরা পড়বো একটু পরে, একটা ফ্লো চার্ট পাবো, ওই ফ্লো চার্ট থেকে পুরো প্রক্রিয়াটা খুব সহজে মনে রাখতে পারবো। ঠিক আছে, সো আমরা ফ্লো চার্টটা পড়বো, এখান থেকে পড়বো না, বাট তাও তোমরা চাইলে একবার রিডিং দিতে পারো। তারপর হলো ডিম্বাশয় উৎপত্তি বা ওজেনেসিস। ডিম্বাশয় উৎপত্তি বা ওজেনেসিসটাও আমরা এখান থেকেও পুরো পড়বো, বাট বোঝার জন্য বা আমি তোমাদের বোঝাই দেওয়ার জন্য আমরা হলো এই ফ্লো চার্টটা দেখবো। আমি একটা জিনিস বলে রাখি, তোমার স্পারমাটোজেনেসিস যেটা আছে আর যেটা ওজেনেসিস আছে, এখানটা কিন্তু খুব ভালোভাবে পড়ে ফেলবা, এখানে কিন্তু খুব সহজে এমসিকিউ বানানো পসিবল। সো স্পারমাটোজেনেসিস আর ওজেনেসিসের মধ্যে যা যা আছে সবগুলো পড়ে ফেলবা। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছর প্রশ্ন আসেনি, তাই বলে যে আমরা স্কিপ করে যাবো তা না, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাও আছে সেগুলোও আমরা পড়বো। এবার হলো নিষেক। এখানেও হলো শুক্রাণু ডিম্বাণু থাকে হলো নিশ্চল, শুক্রাণু হলো সাঁতার কাটে ডিম্বাণুর কাছে যায়, আর শুক্রাণুর একটা মেয়াদ দেওয়া, সেই মেয়াদটা খেলাতে হবে যে 24 থেকে 48 ঘন্টা। এই 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি ডিম্বাণুকে যদি নিষেক্ত না পারে তাহলে শুক্রাণু নষ্ট হয়ে যায়। আচ্ছা, এবার হাইড্রার পরিস্ফুটনকালে কিছু দশা দেখা যায়, ওই দশাগুলা খেলাতে হবে। সো দেখি কি কি খেলাতে হবে। মরুলার ক্ষেত্রে কি খেলা হবে, যে এটা বহুকোষী নিরেট ও গোলাকার একটা গঠন, আর এর নাম কি, এই জন্য এর নাম হলো মরুলা। ব্লাস্টুলার ক্ষেত্রে কি খেয়াল রাখবো, এরা হলো যে মরুলার যে কোষগুলো কয় স্তরে সজ্জিত হয়, এক স্তরে সজ্জিত হয়, এটা হলো ব্লাস্টুলা পর্যায়। আর ব্লাস্টুলার যে কোষগুলো আছে এই কোষগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার, আর যে মাঝখানে যে ফাঁকা গহ্বরটা সেটাকে বলা হলো ব্লাস্টোসিল। সব ব্লাস্টুলার কোষগুলোকে বলা হলো ব্লাস্টোমিয়ার, এটা খেয়াল রাখবো। আর ব্লাস্টোসিল কি, যে ফাঁকা গহ্বর আছে, এটা খেয়াল রাখবো। তারপর হচ্ছে গ্যাস্ট্রুলা। এবার হলো ব্লাস্টুলা যখন গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়ায় দ্বিস্তর বিশিষ্ট তোমার গ্যাস্ট্রুলায় পরিণত হয়, অর্থাৎ তাহলে এখান থেকে আমরা কি মনে রাখবো, যে গ্যাস্ট্রুলা হলো দ্বিস্তর বিশিষ্ট, কিন্তু ব্লাস্টুলা যেটা আছে ওটা হলো তোমার এক স্তর বিশিষ্ট। সো এটা আমরা খেয়াল রাখবো। আর এই গ্যাস্ট্রুলার আবার একটা অন্য নাম আছে, যখন মাতৃদেহের সাথে এই গ্যাস্ট্রুলাটা যখন সংযুক্ত থাকে তখন সেটাকে বলা হলো স্টেরিওগ্যাস্ট্রুলা। ঠিক আছে, এখন গ্যাস্ট্রুলার চারপাশে হলো তোমার অ্যাক্টোডার্মে কোষগুলোতে এগুলো পদার্থ নিশ্চিত হয়, যার কারণে কাইটিনের মতো একটা আবরণের সৃষ্টি হয়। আর এইভাবে হলো তোমার গ্যাস্ট্রুলা হলো তোমার পানির তলদেশে চলে যায়। বাট এইটা গ্যাস্ট্রুলা থেকে হাইড্রুলার সৃষ্টি হয়, অর্থাৎ শিশু হাইড্রার সৃষ্টি হয়। ওই শিশু হাইড্রার সৃষ্টি কখন হয়, সেটা হলো বসন্তের শুরুতে। খুব ভালোভাবে খেয়াল রাখবে। সো আমরা 3টা ঋতুর নাম জানলাম। আমি একবার রিওয়াইন্ড করি। গ্রীষ্মকালে মুকুলোদ্গম হয়, শীতকালে যৌন জনন হয়, আর বসন্তের শুরুতে হলো তোমার হাইড্রুলার সৃষ্টি হয়, অর্থাৎ নতুন হাইড্রা জন্ম হয়। ঠিক আছে, এখন আমি ওখানে দেখাইছিলাম যে স্পারমাটোজেনেসিস আর ওজেনেসিসের মধ্যে যা যা আছে আমরা সব পড়বো, বাট ফ্লো চার্টটা পড়লে খুব সহজে আমি তোমাদের একটু বোঝাই দিতে পারবো। প্রথমে স্পারমাটোজেনেসিস, প্রথমে আমি আগেই পড়ছিলাম যে কি, আমরা আগে পড়ছিলাম কি ইন্টারস্টিশিয়াল কোষ যে কোনো কোষে পরিণত হওয়ার ক্ষমতা রাখে। তো ইন্টারস্টিশিয়াল যে কোষগুলো আছে এগুলো হলো তোমার শুক্রাণু মাতৃকোষে পরিণত হয়। শুক্রাণু মাতৃকোষে পরিণত হওয়ার পর এদের হবে মাইটোসিস। মাইটোসিস হওয়ার পরে এরা তৈরি করবে হলো স্পারমাটোগোনিয়া। স্পারমাটোগোনিয়া আবার যখন বৃদ্ধিপ্রাপ্ত হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয়ে তৈরি করা হলো তোমার স্পারমাটোসাইট। আবার স্পারমাটোসাইট হলো ডিপ্লয়েড দশা, অর্থাৎ 2n। এটাতে যখন মায়োসিস হবে, মায়োসিস হয়ে স্পারমাটিড তৈরি করবে, আর স্পারমাটিড থেকে তৈরি হবে তোমার শুক্রাণু। ওই সেম ওজেনেসিসের ক্ষেত্রে প্রথমে হলো ইন্টারস্টিশিয়াল কোষ তৈরি হবে, ইন্টারস্টিশিয়াল কোষ রূপান্তরিত হবে ডিম্বাণু মাতৃকোষ। তারপর ডিম্বাণু মাতৃকোষে যখন আবার তোমার হলো মাইটোসিস কোষ বিভাজন হবে, তখন হবে
উওগেনিয়া, উওগেনিয়া আবার বৃদ্ধিপ্রাপ্ত হয় উওসাইট, উওসাইটে তখন যেটাতেই সাইট আছে ওখানে হলো মায়োসিস হবে, উওসাইট থেকে মায়োসিস তৈরি হবে উওটিট, আর উওটিট রূপান্তরিত হয়ে তোমার তৈরি করবে হলো ডিম্বাণু। আচ্ছা, জাস্ট এইটুকু পড়বো। তারপর হাইড্রার পুনরুৎপত্তি এখানে আসলে তেমন ইম্পর্টেন্ট ইনফো নাই, জাস্ট এইটুকু খেলা যায় যে মৌখিক প্রান্ত থেকে কোষিকা হাইপোস্টোম, আর যেটা বিমুখিক প্রান্ত আছে এখান থেকে পাদযুক্তির সৃষ্টি হয়, এখান থেকে এইটুকুই। এবার আসলে হাইড্রার শ্রমবন্টন। এখন আমরা এর আগে যতগুলো কোষ পড়ছি, যতগুলো কোষ কাজ ছিল, কাজগুলো আমরা কাজ থেকেই পড়ে নিছি, সো নতুন করে পড়ার দরকার নেই, বাট তাও তোমরা একবার হলো রিডিং দিয়ে দিও। আচ্ছা, হাইড্রার কাজগুলো। এবার আসলে হাইড্রার মিথজীবিতা, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বিগত বছরে হাইড্রার মিথজীবিতা থেকে প্রশ্ন আসে নাই, বা আসার সম্ভাবনা আছে। এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে বা কি কি ইম্পর্টেন্ট ইনফো খেলাতে হবে এটা দেখাই দিই। সেটা হলো হাইড্রার ক্ষেত্রে মিথজীবিতা কার কার ক্ষেত্রে দেখা যায়, সেটা হলো হাইড্রা ভিরিডিজমা বা ক্লোরোহাইড্রা ভিরিডিজমা নামে সবুজ শৈবাল যেটা আছে, সবুজ হাইড্রা যেটা আছে, আর জুক্লোরেল্লা নামে যে সবুজ শৈবাল আছে, এদের মধ্যে মিথজীবিতা দেখা যায়। আর এখানের মধ্যে খুবই ভালোভাবে আমরা বুঝে বুঝে মুখস্থ করার ট্রাই করবো, বা বুঝে বুঝে খেয়াল করার ট্রাই করবো যে মিথজীবিতা যেহেতু এটাতে একে অপরের দ্বারা উপকৃত হবে। সো শৈবালের প্রাপ্ত উপকারগুলো কি কি, আর হাইড্রার প্রাপ্ত উপকারগুলো কি কি, এগুলো আমরা ভালোভাবে খেয়াল রাখবো। এখান থেকে প্রশ্ন করতে পারি কি, নিজের কোনটি শৈবালের প্রাপ্ত উপকার নয়। এখানে 3টা অপশন দেওয়া আছে, লাস্টে একটা অপশন ধরা যায় লাগাই দিল। সো এখান থেকে আমরা এটুকু পড়বো। আর এই পুরা চ্যাপ্টারটার মধ্যে 2টা ছক হলো সব থেকে ইম্পর্টেন্ট। এক হলো তোমার লুপিং বা হামাগুড়ি চলনের যে চলন অংশটুকু আছে ওখানের মধ্যে লুপিং বা হামাগুড়ি চলন, আর একটা হলো সমারসোল্টিং বা ডিগবাজি, এই 2টা চলনের পার্থক্যের একটা ছক আছে যেটা আমি দেখা দিচ্ছি, যে ওইটা পড়লে ভিতরে পড়া হয়ে যাবে। আর একটা হলো মিথজীবিতা ও পরজীবিতা ছকের পার্থক্য, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই পার্থক্যের ছকটা খুব ভালোভাবে পড়ে ফেলবা, ঠিক আছে। বিশেষ করে আমি একটা জিনিস বলি, বিশেষ করে হলো প্যাচ ঘটে কোথায় জানো, প্যাচ লাগে হলো যখন কোথায় অনেকদিন ধরো যে পড়বা না পড়ে যদি পরীক্ষা দিতে যাও একটা জায়গায় প্যাচ খাবা, সেটা হলো সম্পর্কের স্থায়িত্বতে। সম্পর্কের স্থায়িত্বতে তোমাকে গুরুত্ব দিতে হবে, জানতে হবে যে পরজীবিতা আছে এটা হলো হয় ক্ষণস্থায়ী না হয় দীর্ঘস্থায়ী, কিন্তু যেটা মিথজীবিতা আছে এই মিথজীবিতা হলো তোমার চিরস্থায়ী। আর একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, যেটা হলো তোমার অভিযোজন। এই অভিযোজনের পয়েন্টটা হলো তোমার ইম্পর্টেন্ট, যে অভিযোজনের কারণে পরজীবিতে পরিবর্তন ঘটে কিন্তু মিথজীবিতে কোনো পরিবর্তন ঘটে না। সো যেটা পেছনে না আছে ওই নাওয়ালা অংশগুলো খুব সহজে চেঞ্জ করে দিয়ে একটা এমসিকিউ বানানো যায়, যে নিচের কোনটি পরজীবিতার বৈশিষ্ট্য না, বা নিচের কোনটি মিথজীবিতার বৈশিষ্ট্য। যেটার পিছনে একটা না লাগায় চেঞ্জ করে দেওয়া যায় না, বেশিরভাগ ক্ষেত্রে মেডিকেল ভর্তি পরীক্ষায় ওইটাই চেঞ্জ করে দেয়, জাস্ট নাটা উঠায় দেয় অথবা নাটা লাগায় দেয়। সো আমরা হলো এই পরজীবিতা মিথজীবিতার পার্থক্যের যে ছকটা আছে এটা খুব ভালোভাবে খেয়াল রাখবো। আর এই 2টা পয়েন্টে একটু বেশি গুরুত্ব দেবো, কারণ এই 2টা একটু কনফিউজিং, অর্থাৎ ভুল করার সম্ভাবনা বেশি থাকে। এবার হলো হাইড্রা সিনেরিরা পরভুক্ত কেন, হাইড্রার যা যা হাবিজাবি বৈশিষ্ট্য পড়ছি সব বৈশিষ্ট্যগুলো এখানে লিখে দিয়ে বলছে যে এই কারণে হলো হাইড্রা সিনেরিয়া পর্বের অন্তর্ভুক্ত। হাইড্রার মধ্যে আমরা এইগুলো পড়বো। আমি আরেকবার রিপিট করি কি কি পড়বো। এক হলো হাইড্রার চলনগুলো পড়বো, হাইড্রার যে অ্যাপিডার্মিসের কোষগুলো আছে, বিশেষ করে অ্যাপিডার্মিসের কোষগুলো আছে এটা বিস্তারিতটা পড়বো, আর কাজগুলো পড়বো, আর সাথে হলো নেমাটোসিস প্রকারভেদ, এই 3টা পার্ট পড়বো। আর যে পার্থক্যের ছকগুলো আছে, পার্থক্যের যে 2টা ছকের কথা বললাম এই 2টা পড়বো। বিশেষ করে আমরা চলনটাতে বেশি গুরুত্ব দেবো, কারণ বিগত বছরে এই চলন থেকেই সব থেকে বেশিবার প্রশ্ন আসছে। আচ্ছা, তো ঠিক আছে, এরপরে আসা যায়। এরপরে কি আছে, এরপরে আসা হলো ঘাসফড়িং।